এই মুহূর্তের সবথেকে বড় খবর, এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজস্থানে কংগ্রেস অনেকটাই এগিয়ে। রাজস্থানে কংগ্রেস অনেকটাই এগিয়ে, প্রায় 99টি আসনে কংগ্রেস এগিয়ে, অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে আর সামান্য দূরে রয়েছে কংগ্রেস। ম্যাজিক ফিগারের থেকে সামান্য দূরে রয়েছে কংগ্রেস। বিজেপি অনেকটাই পিছিয়ে। এটুকু নিশ্চিতভাবে বলা যায় যে এই ট্রেন্ড যদি একদম আমূল পরিবর্তন হয়, রাজস্থানে সরকার গড়ছে কংগ্রেস, সরকার গড়তে চলেছে কংগ্রেস। আমরা দেখব ছত্তিশগড়, অদ্ভুত রেজাল্ট ছত্তিশগড়ে, 88টি সিটের রেজাল্ট, ট্রেন্ড আসতে শুরু করে দিয়েছে এবং 88-র মধ্যে প্রায় 60টি সিটে, 59টি সিটে কংগ্রেস এগিয়ে হয়েছে, ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই ওপরে। এবং অজিত যোগী মায়াবতী জোট 7টি সিটে এগিয়ে রয়েছে, বিজেপি 22টি সিটে নেমে গেছে, এগিয়ে রয়েছে আমি বলবো এটুকু। কিন্তু বিজেপির একটা বিরাট গভর্নমেন্ট, রামন সিং এর সরকারের প্রায় পতন হতে চলেছে। মধ্যপ্রদেশে কাঁটিকি টাক্কর, এই মুহূর্তে বিজেপির থেকে অনেকটাই এগিয়ে গেছে কংগ্রেস। 106টি আসনে কংগ্রেস এগিয়ে, 99টি আসনে বিজেপি এগিয়ে। অর্থাৎ এই মুহূর্তের ফলাফল যা, 3টি রাজ্য গোবলয়ের, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, 3টি রাজ্যই হাতছাড়া হতে চলেছে বিজেপি, যদি এই ট্রেন্ড অক্ষুণ্ণ থাকে, যদি এই ট্রেন্ডই থাকে। তার কারণ এখনো পর্যন্ত যা ট্রেন্ড বোঝা যাচ্ছে, তাতে মধ্যপ্রদেশ কিন্তু এখনো পর্যন্ত 50-50 বলা যায়, কিন্তু ছত্তিশগড়, রাজস্থান কিন্তু প্রায় হাতছাড়া বিজেপি। অন্যদিকে মিজোরাম কিন্তু হাতছাড়া হয়ে গেছে কংগ্রেসের। মিজোরামে কিন্তু সরকার করতে চলেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট, লালথান হাওলার মিজো ন্যাশনাল ফ্রন্ট। আর তেলেঙ্গানায় কিন্তু টিআরএস, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, তারা কিন্তু সরকার গড়ছেই নিশ্চিতভাবে বলে দেয়া যায়। তার কারণ সেখানে অত্যন্ত খারাপ ফল করেছে কংগ্রেস এবং চন্দ্রবাবু নাইডু জোট। বিজেপি সেখানে 4টি আসনে এগিয়ে রয়েছে। আমি চলে যাব, আমাদের স্টুডিওতে নতুন অতিথি এসে গেছেন, বিজেপির পক্ষ থেকে এসে গেছেন পঙ্কজ রায়। পঙ্কজ বাবু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই অবস্থার মধ্যে আপনি আসছেন, আগে গৌতম বাবু ছিলেন, আজকের দিনটা আপনাদের পক্ষে তো অত্যন্ত খারাপ মনে হচ্ছে। বিষয়টা হচ্ছে যে এটা ঘটনা যে 3টে রাজ্যে যে লড়াইটা চলছে, এটা মানে সকালের দিককার অবস্থাটা প্রথম দিকে যা ছিল তার থেকে অনেকটা পরিবর্তন হয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন আরও একটা হবে। কিন্তু ইতিমধ্যে এটাও তো ঘটনা যে কংগ্রেস, যাকে নিয়ে এত উচ্ছ্বাস, সে কিন্তু মিজোরামে এবং তেলেঙ্গানায় রীতিমতো তার ভরাডুবির মতো অবস্থা হয়েছে। কিন্তু আপনি আপনাদের স্টেটে আসুন, মিজোরাম তেলেঙ্গানা ছেড়ে দিন না। এবার বিষয়টা হচ্ছে যে মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, রাজস্থানেও তাই এখনো পর্যন্ত। ছত্তিশগড়ের অবস্থাটা ঠিক এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মনে হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ফল যখন আসবে, এই অবস্থাটার অনেক গুণগত পরিবর্তন ঘটবে। পঙ্কজ, আপনি অন্ধ হলে প্রলয় কিন্তু বন্ধ হয় না। আপনি দেখতে পাচ্ছেন না পরিবর্তন কিন্তু হচ্ছে। পঙ্কজ বাবু, বিষয়টা হচ্ছে যে সকাল থেকে ট্রেন্ড ওঠানামা করছে, একবার বিজেপি, একবার কংগ্রেস এগোচ্ছে পেছোচ্ছে, এটা কিন্তু হয়েই চলেছে। সুতরাং এবং আপনি কি বলতে পারবেন যে এই 10টার সময় পুরো পূর্বাভাস এবং যে আমি যদি বলি যে এক্সিট পোলের যে ফলাফল, সেই ফলাফলের সঙ্গে কি এই ট্রেন্ডের কোনো আপনি পঙ্কজ দা, এক্সিট পোল কিন্তু এখন আর আমরা বলবো না, আমরা এখন অরিজিনাল আসল যে রিয়েল সেই বিষয়টা কিন্তু এখন সেইটা কিন্তু যে ডিফারেন্স আমি বলবো। আপনি এই সময় আমার সবচেয়ে ইয়ে লাগে, এই সময় যারা তার দলের হয়ে ব্যাট করতে নামেন, অত্যন্ত খারাপ পিচ, এবং এই সময় ব্যাট করতে নামা অত্যন্ত কঠিন কাজ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একবার মধ্যপ্রদেশে যাব, একবার মধ্যপ্রদেশের ভোপালে চলে যাবো, আমাদের প্রতিনিধি সৌরভ গো। সৌরভ, হাড্ডাহাড্ডি লড়াই চলছে মধ্যপ্রদেশে, তুহিনের কাছে পরে আসবো, নয়াদিল্লিতে তুহিন দাস চন্দ্র। সৌরভ, হাড্ডাহাড্ডি লড়াই চলছে মধ্যপ্রদেশে, কংগ্রেস এগোচ্ছে তো বিজেপি পেশ হচ্ছে, বিজেপি এগোচ্ছে তো কংগ্রেস পেশ হচ্ছে, শেষ পর্যন্ত কোন দিকে যাবে কেউ জানে না। এই মহলটা কি, এই মুহূর্তে পরিবেশটা কি, তুমি কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে? বিষয়টা আমি এই মুহূর্তে রয়েছি
সদর দপ্তরে, সেই কংগ্রেস সদর দপ্তরে এই মুহূর্তে কিন্তু কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাসের ছবিটা খুব স্পষ্টভাবে কিন্তু ধরা পড়ছে এবং সবাই এই মুহূর্তে নিউজ 18-এর দিকেই কিন্তু চোখ রেখেছে এবং বিরাট স্ক্রিনে নিউজ 18-এ তারা যেটা দেখতে পাচ্ছেন যে কংগ্রেস এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পাশেই কংগ্রেস কর্মীরা কিন্তু উচ্ছ্বসিত। हमें आप ये बताइए, ये जो कांटे का टक्कर सुबह से चल रहा है, आप कैसे महसूस ये कर कोई रहे हैं? कांटे की टक्कर नहीं है। 125 से 130 सीटें हमारी आएंगी। अभी काउंटिंग चल रही है। कांग्रेस कम से कम 140 सीटें मध्य प्रदेश में जीत रही है। भोपाल जैसे शहर में हम 5 सीटों में आगे चल रहे हैं, इंदौर में चल रहे हैं, जबलपुर में चल रहे हैं। 140 सीटों के साथ कांग्रेस सरकार बना रही है। 15 साल का वनवास खत्म हो चुका है और चारों राज्यों में राहुल गांधी जी के अथक प्रयास से, नर्मदा मैया के आशीर्वाद से मध्य प्रदेश में कांग्रेस की सरकार बनने जा रही है। और शिवराज सिंह चौहान जी ने पैकिंग शुरू कर दी है। सीएम हाउस ने अपने सामान बांधना शुरू कर दिया है। মিলিয়ে সেই উচ্ছ্বাসের ছবিটা কিন্তু এই মুহূর্তে আরো একবার তোমাকে দেখাবো যে এখানে কংগ্রেস কর্মীরা কিন্তু এখানে রয়েছে। কংগ্রেস কর্মীরা কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমি তোমাকে আরো একবার দেখাই যে এইখানে কংগ্রেসের যারা কর্মকর্তা তারা কিন্তু রয়েছে। कैसे महसूस कर रहे हैं आप? 15 सालों बहुत अच्छा महसूस कर रहे हैं। अब अच्छे दिन आएंगे, अच्छे दिन अब आएंगे जनता के। ধন্যবাদ সৌরভ, ধন্যবাদ। তুহিন দাসচন্দ্র দিল্লি থেকে, নয়াদিল্লি থেকে তুহিন দাসচন্দ্র। তুহিন, কি অবস্থা কংগ্রেস অফিসের সামনে? দেখো, সকালেই তোমাকে বিশ্বদা ছবি দেখাচ্ছিলাম বিজেপি অফিসের, এবং সেই বিজেপি অফিস ছিল একেবারে শুনশান। সেই শুনশানের ছবি দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল যে বিজেপি যে চাপে রয়েছে, এবং সেটা যত বেলা গড়িয়েছে তত কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেসের দিকে ফলাফল যেটা বেরিয়ে আসছে সেটা কংগ্রেসের দিকে। এবং স্বাভাবিকভাবেই কংগ্রেসের দপ্তরের ছবিটা, দিল্লির সদর দপ্তর বা প্রধান কার্যালয়ের ছবিটা কিন্তু একেবারে অন্যরকম। আমরা যে ছবি সকাল থেকে লাইনটা ডিসকানেক্ট, এখনো কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস দেখা যাচ্ছে যে কংগ্রেস অফিসের সামনে অত্যন্ত উল্লাস। আর্লি ট্রেন্ড, যদিও আর্লি ট্রেন্ড বলবো না, এই মুহূর্তে ট্রেন্ডের অনেকটাই এসেছে, কিন্তু তবু পরিষ্কার যে কংগ্রেস অফিসের সামনে একটা বিরাট বড়সড় উচ্ছ্বাস কিন্তু শুরু হয়ে গেছে। দেবাশিস ভট্টাচার্য, দেবাশিস দা, আগে জানতাম যে চন্দ্রবাবু নাইডু আর রামবিলাস পাসোয়ান দুজন হচ্ছে ভোটটা সব থেকে ভালো বোঝে এবং হাওয়া মোড়ক, তারা রাজনীতির এই হাওয়াটা খুব থেকে ভালো বোঝেন। এখন তো মনে হচ্ছে উপেন্দ্র কুশওয়াহাও হাওয়াটা ভালো বুঝছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা ঠিকই বলেছেন। এটা আগে 1980-র দশকে দক্ষিণ বিহারে, তখন ঝাড়খণ্ড হয়নি, একজন নেতা ছিলেন বেগুন সম্রায়, চাতরার এমপি ছিলেন। তিনি একবার জনতা দল, একবার কংগ্রেস এই করতেন, কোনোদিন হারেনি। আচ্ছা, আপনি ঠিকই বলেছেন। এই উপেন্দ্র কুশওয়াহা বা আপনি বলতে পারেন উর্জিত পাটেল, এরাও খুব ভালো আগাম আন্দাজ করতে পারেন যে কি হতে চলেছে আর কি। আর ওই সুরজিৎ ভাল্লা, উনি মোটামুটি উনি পদত্যাগ করেছেন, মোটামুটি নরেন্দ্র মোদীকেও ডুবিয়েছেন। হ্যাঁ, নরেন্দ্র মোদীকেও ডুবিয়ে দিয়েছেন। ওর কথা শুনে নরেন্দ্র মোদী হয়তো চলেছেন, জানি না। মানুষের যে কষ্ট এতদিন ধরে মানুষ ভোগ করেছেন, সেই কষ্টের আজকে দেখা যাচ্ছে কতটা কষ্ট মানুষ ছিল। আমি বারবার বলছি, 5 বছর আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, 3টে জায়গায় 520টা আসনের মধ্যে 377টা পেয়েছিল। এখন যা দেখা যাচ্ছে 200 টাচ করবে না, এতগুলো আসন তার ফল করে যায়। এবং বিশ্ব, আমি বলবো এই দেবাশিসদার কথা সূত্র ধরে যে আমাদের এখানে 65টা আসন, এর 3টি আসন মাত্র কংগ্রেস পেয়েছিল এই 3টে রাজ্যে, যে 3টে রাজ্যের কথা এত বলে আলোচনা হচ্ছে। এই আসনের মধ্যে যদি আমি মানছি নরেন্দ্র মোদীর দিকেও কিছু ভোট হবে, তাহলেও যদি এই আসনের জায়গাটা 40টার ওপরে চলে যায় এবং কংগ্রেসের অবস্থা, বিজেপির অবস্থা ওই প্রায় 62 থেকে নেমে যায় 20-21-এ, তাহলে তার যে এফেক্ট, কিউমুলেটিভ এফেক্ট, মানে লোকসভা ভোটের কথা বলছি, তার এফেক্ট কিন্তু সাংঘাতিক হবে। সুমন বন্দ্যোপাধ্যায়, আগামী লোকসভা ভোট বিজেপির পক্ষে অনেকখানি টাফ হয়ে গেল না?
একেবারে মানে শিবাজিদা যেটা বলেছেন একেবারে সঠিক অর্থেই বলেছেন। আমি বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে 2019 বিজেপি ফিনিশ, ব্যাপারটা কিন্তু প্রায় সেদিকেই যাচ্ছে। যে আজকের যে ট্রেন্ড, এই ট্রেন্ড নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আপনি যতই বসুন্ধরা রাজের কথা বলুন, শিবরাজ সিং চৌহান বা রমন সিংহ, এদের বিরুদ্ধে কিন্তু সেভাবে বিজেপির তরফ থেকে কোনো অভিযোগ ছিল না। ফলে আজকে যে এই যে আজকে যে বার্তাটা আসছে, সাধারণ মানুষের যে ভোট, এই ভোটটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এই সরকারটা তো পদত্যাগের সরকার। আপনি আজকে শুধু উর্জিত প্যাটেলের কথা বা এই যে আজকে অর্থনৈতিক উপদেষ্টা পদত্যাগ করেছেন তার কথা বলছেন কেন? যাদের নিয়ে এসেছিল অরবিন্দ সুব্রমণিয়াম, অরবিন্দ পানাগড়িয়া থেকে একাধিক, মানে এই আমলে যাদের নিয়োগ করা হচ্ছে তাদের একের পর এক তারা পদত্যাগ করছেন। অর্থাৎ তারাও বুঝতে পারছেন যে প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন সেই প্রতিশ্রুতি আদৌ রক্ষিত হচ্ছে না। অর্থাৎ এই যে মানে আজকের যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা কিন্তু আগামী দিনে 2019-এর লোকসভা ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তিনটে রাজ্যের 97% লোকসভা আসনে 2014-তে বিজেপি জয়লাভ করেছিল, 26টা মধ্যপ্রদেশে এবং 25টাই রাজস্থানে। এক্স্যাক্টলি। ফলে এই যে ডাউনওয়ার্ড ট্রেন্ডটার কথা বলছেন একটু আগে শিবাজি দা, এটা কিন্তু অত্যন্ত নির্ণায়ক। আমি বলছি যে বিজেপির ভোট মানে টোটাল সিট 2019-এ 200-রও অনেক নিচে থাকবে। মানে সারা ভারত জুড়ে এই ট্রেনটা কিন্তু সারা ভারত জুড়ে। আপনি প্র্যাকটিক্যালি এখন বলতে যে 5টা রাজ্যের নির্বাচনে এই মুহূর্তে 0-5 বিজেপির হাতে কিন্তু কিছু নেই। যদিও ওখানে এমএনএফ এর সঙ্গে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে মিজোরামে, কিন্তু টিআরএস এর সঙ্গে মিজোরামে এমএনএফ আজকে কার সাথে আছে কাল কার সাথে যাবে কেউ বলতে পারে না। ওটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। মিজোরাম বা তেলেঙ্গানা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ফুয়াদ সাহেব কি বলছেন? আগামী নির্বাচন বিজেপির পক্ষে টাফ হয়ে গেল না? 5টা রাজ্যের যদি ফলাফল যদি বিশ্লেষণ করি, পঙ্কজবাবু যেই দুটি রাজ্যের কথা বললেন সেই দুটি রাজ্যে কিন্তু মিজোরামে বোধহয় বিজেপি খাতা খুলতে পারছে না, এবং তেলেঙ্গানাতে বোধহয় বিজেপি হচ্ছে 5 থেকে বেশি পাবে না সিট, যা পরিস্থিতি পায়নি সিট। ফলে এই পরিস্থিতির মধ্যে আমরা যদি 5টি রাজ্যে বিশ্লেষণ করি তাহলে 3টে রাজ্যে দ্বিতীয় অবস্থায় আছে যেখানে রাজ্য সরকার ছিল বিজেপি, এবং 2টি রাজ্যে তারা হচ্ছে তৃতীয় স্থানে, এবং খুব মানে খারাপ তৃতীয় স্থানে সেভাবে যদি আমরা বিশ্লেষণ করি। ফলে এটা স্বাভাবিকভাবে এই 5টি রাজ্যের যা ফলাফল সেটা তো মানুষের যে মানসিকতা এবং তাদের রায়ের প্রতিফলন, সেটা দিক নির্দেশ করছে যে 2019টা কোন দিকে যাচ্ছে। এই সব খবরের মধ্যে আমাদের কাছে হচ্ছে যেটা ভালো খবর, সেটা হচ্ছে রাজস্থানে 6টি সিট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এগিয়ে রয়েছে এই মুহূর্তে ফলাফল যেটা এসছে আমার কাছে। ফলে রাজস্থানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিধানসভায় প্রবেশ করতে চলেছে। এটা একটা ভালো দিক আমাদের জন্য। সেটা কিছুটা কৃষক আন্দোলনের জন্য নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে কৃষক আন্দোলন যেটা রাজস্থানে, বিশেষ করে জলের ব্যাপারে, ওখানে রাজস্থানে জলটা হচ্ছে সামগ্রিকভাবে যারা হচ্ছে বড় যারা কিষান আছে, মানে যাদের হচ্ছে প্রায় 400 থেকে বেশি একর জমি আছে, তারা হচ্ছে জলের বন্টনটাকে নিয়ন্ত্রণ করে। তার বিরুদ্ধে একটা লাগাতার আন্দোলন কৃষক সভা করছিল। তারপরে হচ্ছে এই যে ঋণ মুকুব করার ব্যাপারে একটা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করে সেটা ছিনিয়ে আনা গেছে রাজস্থানের মাটিতে। ফলে রাজস্থানের সমস্ত ইউনিভার্সিটিতে হচ্ছে ছাত্র ফেডারেশন হচ্ছে জয়লাভ করেছে। মানে যারা শিক্ষিত প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা সবই হচ্ছে বাম আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে রাজস্থানে হচ্ছে আমাদের বিধানসভায় প্রবেশ করাটাই হচ্ছে স্বাভাবিক। 2008 সালেও সিপিআইএম এর 3 জন এমএলএ ছিলেন। 2008 সালে ছিল, এবং সেখান থেকে 3 থেকে এখন এই মুহূর্তে 6টি আসনে আমরা এগিয়ে রয়েছি। অরুণা রায়ের যে এমকেএসএস মজদুর কিষান শক্তি সংগঠন, তারাই কিন্তু এই আরটিআই এর মুভমেন্ট। এই মুহূর্তে ছত্तीसगढ़ের রায়পুরে রয়েছেন আমাদের প্রতিনিধি आदेश मिश्र। आदेश जी, क्या खबर है? लेटेस्ट खबर क्या है? देखिए, लेटेस्ट खबर यही है कि छत्तीसगढ़ में कांग्रेस के पक्ष में शुरुआती रुझान आने लगे हैं। बात अगर राजधानी रायपुर की करें तो राजधानी रायपुर के 7 सीटों में 7 पे कांग्रेस आगे चल रहे हैं। बीजेपी के बड़े बड़े चेहरे, जो बड़े बड़े नाम हैं जिन्होंने आज तक चुनाव में हार का मुंह नहीं देखा, उन्हें भी लगातार हार का वो लगातार पीछे चल रहे। चाहे बृजमोहन अग्रवाल की बात कर ली जाए, राजेश मूणत की बात कर ली जाए, ये तमाम ऐसे कद्दावर मंत्री हैं जो अपने जीवन में कभी भी एक भी विधानसभा चुनाव हारे नहीं है, लेकिन लगातार शुरुआती दौर पे जिस तरह से ये पीछे चल रहे हैं,
इसके बाद कांग्रेस निश्चित तौर पर गदगद है। कांग्रेस का यही कहना है कि जिस तरह से परिवर्तन को लेके एक बयार छत्तीसगढ़ में बही है, उसी का परिणाम है कि पहले शुरुआती दौर में कांग्रेस लगभग सभी सीटों से आगे चल रही है, लेकिन थोड़ा सा इंतजार करना होगा। जैसे जैसे दिन बढ़ेगा, जैसे जैसे मतगणना कार्य आगे बढ़ेगा, तब जाके पता चलेगा कि आखिरकार शुरुआती रुझान जो है वो परिणाम में कितने बदल पाते हैं। থ্যাংক ইউ রাজেশজি, থ্যাংক ইউ। না, একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি বলে নিই, সেটা হচ্ছে আমি জানতে চাইছি আপনাদের কাছে, যেটা ভাবা গিয়েছিল যে অজিত যোগী মায়াবতী তারা হবে ফ্যাক্টর, তারা বার্গেন করবে, তারা ভোট কাটবে এবং কংগ্রেসের বাড়া ভাতে ছাই দিয়ে দেবে। সবাই তো ভেবেছিলেন যে এই কৃষ্ণবর্গের ভোট এবং অজিত যোগীর ভোট তারা হয়তো এমন একটা ভোট কেটে নেবে যে বিজেপি এগিয়ে যাবে, কিন্তু আক্ষরিক অর্থে দেখা যাচ্ছে মায়াবতী অজিত যোগী কিন্তু বিরাট কিছু জায়গায় করতে পারছেন না, করতে পারছেন। এটা কিন্তু বিজেপির পক্ষে আরো ভয়ানক, তার কারণ মায়াবতী এবার বাধ্য হবেন মানে অন্য কিছু করতে। তার কারণ আজকের ভোটে যদি মায়াবতী ভালো করতেন তাহলে কিন্তু তার একটা বার্গেন করার জায়গা অবশ্যই অবশ্যই। তার মানে হচ্ছে যে ভোটার বিজেপি বিরোধী তারা অন্য জায়গায় ভোট দিয়ে ভোটটা নষ্ট করতে চায়নি, যে সেই ভোট কাটাকাটিতে আবার বিজেপি যাতে জিতে না যায় সেই সচেতনতার পরিচয় তারা দিয়েছেন। এটা একটা বড় ব্যাখ্যা। একটা কথা হচ্ছে যে দেওয়ালের লিখন মায়াবতী পড়তে পারছেন যে যদি এই ট্রেনটা থাকে মধ্যপ্রদেশ, তার নিজের রাজ্য উত্তরপ্রদেশে তিনি সাহস করে যেটা এগোবেন সেটা হচ্ছে ফুয়া ভাতিজার অর্থাৎ অখিলেশ এবং মায়াবতীর একটা জোট যদি হয়, তাহলে কিন্তু আবার বলছি ৮০টার মধ্যে ৭৩টা সিট বিজেপি পেয়েছিল ২০১৪ লোকসভা ভোটে উত্তরপ্রদেশ থেকে। সেই আসনটাও কোথায় নেমে যায় যদি এই সাকসেসফুলি এটা হতে পারে। কংগ্রেসের সঙ্গে ডিরেক্ট অ্যালায়েন্স হোক না হোক, এই যদি অ্যালায়েন্স হয় যেটা বলে বুয়া ভাতিজার, তাহলেই কিন্তু একটা দেখতে পাওয়া যাবে যে একটা বড় সড়ো পরিবর্তনের জন্য আমরা সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ থেকে অপেক্ষা করছি। সেটা যদি হয় তাহলে কিন্তু যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এই ইটিভিডি আমাদের এই নিউজ 18 বাংলার অনুষ্ঠানে বলেছিলেন, একটা জায়গায় অনুষ্ঠানে বড় গ্র্যান্ড হোটেলে, যে রাইজিং বেঙ্গলে বলেছিলেন যে ২০০টার নিচে এই সিটটা পাবে। এই জায়গাটা কিন্তু এই ফলের দিকে কিন্তু যাবে, ২০০টার উপরে উঠতে পারবে না। রিজু ঘোষাল, রিজু 2014-এ গোটা দেশে কংগ্রেস মাত্র 40টা আসন পেয়েছিল পার্লামেন্ট ইলেকশনে। স্বাধীন ভারতবর্ষে 1944টা 1952 সালের প্রথম নির্বাচনের পর 2014 সাল পর্যন্ত কংগ্রেস এত খারাপ জায়গায় কোনোদিনও আসেনি। 44টা কংগ্রেস পেয়েছিল, আমার যদ্দূর মনে হচ্ছে 37টা পেয়েছিলেন জয়ললিতার পার্টি আর 34টা পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কংগ্রেসের হয়ে টেলিভিশনে বলার লোক তো দূরের কথা, যে মানে ডাকাডাকি করলেও পাওয়া যেত না, খারাপ পিচ, কেউ আসতেন না। কি মনে হয় কংগ্রেসের মানে কিছুটা হলেও অক্সিজেন পেল? 2014 নির্বাচনের সময় আমার মনে আছে বিশ্বদা তোমাদের অফিসটা ছিল ওই এতে পার্ক স্ট্রিটে। আমি কিন্তু ইলেকশন যেদিন হেরেছিলাম সেদিন বিকেলবেলা নীল টি শার্ট পরে তোমার সঙ্গে টিভিতে বসেছিলাম, আমার খুব ভালো মনে আছে সেটা। তাই কংগ্রেস মাঠে ময়দানে থাকে, হারলেও থাকে জিতলেও থাকে। হেরে গিয়ে যেমন কাতর হওয়ার কোনো জায়গা নেই, জিতে গিয়ে উচ্ছ্বসিত হওয়ারও কোনো জায়গা নেই। রাজনীতিতে হার জিত থাকবে। এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি জিতেছে, ভারতবর্ষের মানুষকে বোকা বানাতে পেরেছে বলে জিতেছে। আজকে সঠিক চিত্রটা ভারতবর্ষের মানুষের সামনে যখন, কংগ্রেস তো দীর্ঘদিন বোকা বানিয়েছে লোকজন বলে। না, সেটা ওদের বক্তব্য। সেটা যদি তাই হতো তাহলে বিজেপির এই ফলাফল তো হতো না। কংগ্রেস যদি দীর্ঘদিন বোকা বানাতো, দীর্ঘদিন মিথ্যে কথা বলতো, দীর্ঘদিন প্রাতিষ্ঠানিক যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে। রিজু একটা প্রশ্ন করি, এই জয় অনেকেই বলছেনও যে বলবেনও হয়তো, যতটা না কংগ্রেসের জয় তার থেকে অনেক বেশি, মানে জয় বলবো না এখনো, জয় হতে যাচ্ছে, জয় হয়নি এখনো কিন্তু হতে যাবে হয়তো। এই জয় যতটা না কংগ্রেসের জয় তার থেকে অনেক বেশি বিজেপি বিরোধী ভোট। না, আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য দেখুন, প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া এই 3টে স্টেটে ছিলই, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার সঙ্গে যেগুলো, দেখুন, প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটাকে আপনি তখন কাজে লাগাতে পারবেন যখন অন্য অনুঘটকগুলো আছে, রাজনৈতিক অনুঘটক যেগুলো, যেমন কৃষক সমস্যা, বেকারত্ব সমস্যা এবং ব্যাপমের যে সমস্ত দুর্নীতির সঙ্গে কানেক্টেড যে সমস্ত ঘটনাগুলো, সেগুলোকে চ্যানেলাইজ করে নিজের পালে হাওয়াটা নিয়ে আসা। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিন্তু গুজরাটেও ছিল, কিন্তু আমরা একটুর জন্য গুজরাটটা জিততে পারিনি। কান্ডারি তো রাহুল গান্ধী, রিজু। হ্যাঁ, আমি সরি, তার কান্ডারি রাহুল গান্ধী তো নিশ্চয়। না, দেখুন, রাহুল গান্ধী, এবার এখানে একটা বক্তব্য আছে,
হারলে যদি রাহুল গান্ধীর পরাজয় হয়, জিতলে কেন রাহুল গান্ধীর না, ঠিক ঠিক আমি যদি জিতলে মোদি ওয়েভ হয়, তাহলে হারলে কেন আমি আসবো আমি দেবাশিসের কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো। আমি পঙ্কজবাবুর কাছে একবার যাবো, পঙ্কজবাবুকে একটু বলার সুযোগ দিই। পঙ্কজবাবু, জিএসটি, নোটবন্দি, কৃষক অসন্তোষ, এগুলোই কি এই হারের কারণ, কি মনে হয়? না দেখুন, বিষয়টা হচ্ছে যে দুটি রাজ্যে 15 বছর করে বিজেপি সরকার আছে, তো তার মধ্যে অ্যান্টি ইনকামবেন্সি এবং প্রো ইনকামবেন্সির দুটোরই এফেক্ট পড়বে। আমি এখনো বলছি যে নির্ণায়ক জায়গায় এখনো আসেনি, কিন্তু একটা বিষয় তো ঠিক যে কালকে আমরা দেখলাম যে মহা ভোট হলো, এই কারণে যে বিএসপি এবং এসপি তার বাইরে থাকলো, এবং অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে যারা পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের, আমি জানি না অভিনয় কিনা, আমরা যখন দেখলাম যে তারা পরস্পর দাঁড়িয়ে তারা দিল্লিতে তারা কিন্তু হাত মেলাচ্ছেন, তো আমি জানি না যে পশ্চিমবঙ্গে তারা সিট শেয়ার করবেন কিনা। এবং অলরেডি আমরা দেখলাম যে একটা বার্তাও দেওয়া হয়েছে, এখানে কোনো আসন ছাড়া হবে না, তাহলে জোট হবে। এই একটা অদ্ভুত পরিস্থিতি। এবং বিধানসভা নির্বাচন থেকে লোকসভার যদি আপনি পুরোটাই নির্ধারণ করার চেষ্টা করেন, সেটা মনে হয় এরকম অনেক হয়েছে। 98, 2004-এর যে নির্বাচন, তার আগে আবার আমরা দেখলাম যে বাজপেয়ী হেরে যাওয়ার আগে রাজ্যগুলোতে বিজেপির জয়, ফলে জয় পরাজয় এটা সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে হবে। এবং জিএসটি নোটবন্দি সম্পর্কে আমি এখনও দৃঢ়ভাবে একটা কথা বলি যে নাম্বার অফ রিটার্ন যেটা প্রায় 3 কোটি, প্রায় ডাবল হয়েছে, অর্থাৎ নোটবন্দির পরে। এটা কি বলবেন যে ভারতবর্ষে যে ফর্মালাইজেশন, তাতে আরো হয়তো অনেক প্যারামিটার আছে, কিন্তু এই প্যারামিটার আমি অস্বীকার করতে পারি না। আমি এই প্যারামিটার অস্বীকার করতে পারি না। যে রাজ্য এর বিরোধিতা করেছে তারা এর থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে। এবং জিএসটি রেজিস্ট্রেশন প্রায় 1 কোটির ওপরে ইনডিরেক্ট ট্যাক্সের রেজিস্ট্রেশন বেড়েছে। তো আমি জানি না, সময় তার উত্তর দেবে, কিন্তু এটা ঘটনা যে এর নেগেটিভ প্রভাব যেটা বলা হচ্ছে পুরোটা নেগেটিভ কিনা এটা কিন্তু বলার সময় এখনো বলবো।